দিছি দেখো, হচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। হুম, জায়গাতেই আছি, কোনো অসুবিধা নাই। জাস্ট স্টার্ট করে দিলেই হচ্ছে। ঠিক আছে না, যারা আসার চলে আসছে না? হুম, আগে কতজন ছিল? আগে ছিল 8 জন, 8 জন এখন না? 6 জন বাকি আছে। বাকি 2জন কি আসবে নাকি শুরু করে দেবো? আচ্ছা, শুরু করার পরে দেখে নিবে হয়তো। আচ্ছা, তাইলে দেখতেছিলাম হচ্ছে এই জিনিসটা, যে প্রথম তিনটাকে আমরা শর্ট করে এটা লিখতে পারি, এবং প্রথম তিনটাকে একটা নামও দেওয়া যায়। প্রথম তিনটাকে বলা হয় ভেরিয়েন্সের ফর্ম। ঠিক আছে, প্রথম তিনটাকে বলা হয় ভেরিয়েন্স টার্ম, আর লাস্ট তিনটাকে বলে কোভেরিয়েন্স টার্ম। এই প্রত্যেকটা কথাই হচ্ছে স্লাইডে আছে, স্যারের স্লাইডে আছে। আমি হচ্ছে ওগুলো দেখে দেখে বলতেছি, জাস্ট বাংলায় বলতেছি আর কি। তাহলে প্রথম তিনটাকে বলে ভেরিয়েন্স টার্ম, আর লাস্ট তিনটাকে বলে কোভেরিয়েন্স টার্ম। প্রথম তিনটাকে শর্ট করে আমরা এইভাবে লিখলাম, লাস্ট তিনটাকে শর্ট করে আমরা এইভাবে লিখলাম। এখন ডাবল সামের মানেটা আমি বলতেছিলাম, যে ডাবল সাম কেন দিল এখানে। আচ্ছা, ডাবল সামটা পরে, আগে এই জিনিস, এই তিনটার জন্য, এই তিনটার জন্য আর এই তিনটার জন্য এই জিনিসটা কি লেখা যায় কিনা। এই 1 2 1 2, এই যে 1 3 2 3, এই খালি যা সংখ্যা চেঞ্জ হচ্ছে। তাহলে সংখ্যাগুলোকে আমরা ডিলিট করে দিয়ে আমরা আই জে বা জে কে কিছু একটা বসাইতে পারি। তাহলে 1 এর জন্য জে, 2 এর জন্য কে, এইভাবে বসাইলাম। সিগমা 1 2 জায়গায় আমরা জে কে বসাই দিলাম, বসাই দিতে পারি। এখন এই 2 জিনিসটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, একটা সামেশন দিতাম। 2 থাকলে, 2 না থাকলে আমরা একটা সামেশন দিতাম। আর 2 থাকার কারণে দুইটা সামেশন দিচ্ছি। এটার মানে যেভাবে বলতেছিলাম, যে 2 দিয়ে 4কে গুণ করা যে কথা, তার মানে 2 × 4 সমান 8। এভাবে লিখলে যে কথা, আমরা কি করতে পারি, 4 + 4, মানে দুইটা যোগ করলেও সেম হয়ে যাচ্ছে। 2 × 4 যে কথা, 4 + 4 একই কথা। তার মানে দুইটা জিনিস সাম করলেও হয়ে যাচ্ছে, এজন্য ডাবল সামটা আসছে। ঠিক আছে, অথবা অন্যভাবে বলা যায়, এই যে 2 x1 x2 সিগমা 1 2, এটা কয়টা, দুইটা না? তাহলে এটাকে যদি ভেঙ্গে লিখি তাহলে কি হবে, দুইটা হয়ে যাবে। থাক, আর আর না পেঁচাই, মানে জাস্ট 2 থাকলে এখানে ডাবল সাম দিয়ে দিব, শেষ। সহজ কথা। এরপরে তাহলে আলটিমেটলি আমাদের তিনটা অ্যাসেটের ক্ষেত্রে আমাদের রিটার্নের ফর্মুলা দাঁড়াচ্ছিল এটা, আমাদের রিটার্নের ফর্মুলা দাঁড়াচ্ছে এটা, আর রিস্কের ফর্মুলা দাঁড়াইতেছে একদম লাস্টে গিয়ে এই জিনিসটা। ঠিক আছে, আমরা 2 অ্যাসেটের ক্ষেত্রে দেখে আসছি রিস্কের ফর্মুলা, রিটার্নের ফর্মুলা। একটা অ্যাসেট হইলেও আমরা রিস্কের ফর্মুলা, রিটার্নের ফর্মুলা দেখে আসছি। ঠিক আছে, এই জিনিসগুলাই দেখতেছি কিন্তু পুরো স্লাইড জুড়ে। পরের স্লাইডে কি আছে? পরের স্লাইড হচ্ছে এটা, পুরাটাই পুরাটা আমি কপি পেস্ট মারছি মনে হয়। হ্যাঁ, তাহলে 27 নাম্বার স্লাইডে আমরা চলে এসেছি। এটা হচ্ছে স্যারের স্লাইডের 27 নাম্বার স্লাইড। এটা পুরাটা আমি কপি করছি। এখানে কথাগুলা দেখে কি লিখছে। এখানে লিখছে যে কোভেরিয়েন্স টার্মটা যদি বাই চান্স 0 হয়ে যায়, এই যে এই ফর্মুলাটাতে এই কোভেরিয়েন্স যদি 0 হয়, তাহলে, যদি হয় আর কি, মানে এমন হইতে পারে না যে আমি দুইটা অ্যাসেটে বা তিনটা অ্যাসেটে ইনভেস্ট করলাম, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমাদের এক্সাম্পলে যেরকম 1 এবং 4, ওই যে একদম লাস্টের অ্যাসেটটা যেটা 4, এই দুইটার মধ্যে কিন্তু কোনো রিলেশন নাই, ওইখানে কোভেরিয়েন্স কত, 0 আসছিল। তাহলে যদি কোনো একটা ক্ষেত্রে পোর্টফোলিওতে আমার কোভেরিয়েন্স টার্মটা 0 হয়, তাহলে আমার পোর্টফোলিওর জন্য রিস্ক আর কতটুকু বাকি থাকলো, জাস্ট সিগমা এই অংশটা, মানে ভেরিয়েন্সের টার্মটা। এটা একটা জাস্ট বলছে আর কি, যদি ইফ হয়, মানে এমন হইলে কি হবে। তাহলে এখানে এই কথাটাই বলছে, যদি কোভেরিয়েন্স টার্মটা 0 হয়, তখন আমাদের ফর্মুলা হবে এই অংশটা, জাস্ট প্রথম অংশটা, আমাদের সিগমা স্কোয়ার হবে এই অংশটা। আচ্ছা, এরপরে যেটা করছে, আমি যেটা বলছিলাম যে পিআই ইউজ করতে পারে, আবার আমরা চাইলে এন ইউজ করতে পারি, এন দিয়ে ভাগ দিতে পারি। এখানে এই কথাটা লিখছে যে অ্যাজিউমিং ইকুয়াল অ্যামাউন্টস আর ইনভেস্টেড ইন ইচ অ্যাসেট, আমরা যদি প্রত্যেকটা অ্যাসেটে সমপরিমাণ টাকা ইনভেস্ট করি, তাহলে আমরা আমাদের ফর্মুলাটা, সিগমা স্কোয়ারের ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি কিনা। এই অংশটা জাস্ট 1/n সিগমা স্কোয়ার জে, এই যে এক্স তো হচ্ছে আমাদের ওয়েট, তাই না, পিআই, এক্স মানে কি, পিআই না?
তাহলে পিআইটাকে আমরা মানে ডিলিট করে দিয়ে আমরা কি করতে পারি, জাস্ট এন দিয়ে ভাগ দিয়ে দিতে পারি না? তাহলে কিন্তু আমার সিগমা স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এটা কিন্তু আমার কিন্তু সিগমা এখানে তো এন স্কয়ার লেখা। এন স্কোয়ার লেখা। হ্যাঁ হ্যাঁ, এইটা ভিতরে থাকে না, স্কোয়ারটা তো মানে হোল টু দি পাওয়ার থাকে, এর জন্য এন এর উপরে স্কোয়ার থাকতেছে। এটা যদি আমি ওইভাবে লিখি মানে আহ হ্যাঁ সে ঠিক আছে, ঠিক আছে। বুঝছস? এইভাবে আমরা কিভাবে লিখতাম, সামেশন দিয়ে এরপরে লিখতাম যে এইভাবে এক্স মাইনাস এক্স বার, আর নিচে দিতাম না এন, দিয়ে এরপরে কি করতাম, হোল স্কোয়ার দিতাম, এইভাবে লিখতাম। এই জিনিসটাই করছে, জাস্ট সিগমা স্কোয়ারটাকে রাখছে, এক্স স্কোয়ারটাকে ডিলিট করে দিয়া এটার নিচে এন স্কোয়ার বসাই দিছে, এন স্কোয়ার বসাইছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে আমরা এই জায়গাটাতে কেমনে আসছি, এক্স কে ডিলিট করে এন বসাইছি। আর এই জায়গাটা কোত্থেকে আসছিলাম মনে আছে, এই জায়গাটা কোত্থেকে আসছিলাম, এই যে কোভেরিয়েন্স টার্মটাকে আমরা জিরো বসাই দিছিলাম। যদি আমাদের কোভেরিয়েন্স টার্মটা আমরা কোনোভাবে জিরো বানায় ফেলতে পারি, তাহলে আমাদের রিস্কের ফর্মুলা দাঁড়াচ্ছে এই ছোট অংশটা। এই ছোট অংশটা নিয়ে একটু কাজ করতেছে, কিভাবে কি করতেছে দেখি। এন, এন কে নিয়ে আসছে, আচ্ছা। এরপরে এই যে 1/n, এটাকে কি করা যায়, বাহিরে আনা যায় না? যেহেতু এটা একটা এখানে কিন্তু 1/n স্কোয়ার, যেহেতু স্কোয়ার, স্কোয়ারের মধ্যে একটা এন থেকে রাখলাম ভিতরে, একটা এন রাখলাম ভিতরে, আর একটা এন নিয়ে আসলাম বাহিরে, আনাই আনাই তো যায় ইজিলি। আচ্ছা, কেন আনলাম, আনার উদ্দেশ্যটা হইতেছে আর একটু সিম্পল করা, ফর্মুলাটাকে আর একটু সিম্পল করা। আচ্ছা, তাহলে সিম্পল কিভাবে হইলো, এই যে 1/n, এই যে 1/n দেখে দেখে লিখলাম। এখানে সিগমা স্কোয়ার যে, মানে সিগমা স্কোয়ারকে এন দিয়ে ভাগ দিতেছি, তার মানে এটা কি এভারেজ হয়ে যাইতেছে না? যে কোনো কিছুকে এন দিয়ে ভাগ দিলে এভারেজ হয়ে যায় না? হ্যাঁ ঠিক আছে। তাইলে এই যে বার, এটা কিন্তু আমি মাইনাস ভাবতেছিলাম, মানে আমি যখন নিজে নিজে পড়তেছি তখন দেখছি, মানে এটা নিয়ে আমি অনেক প্রায় 20 মিনিট সময় নষ্ট করছি, এটা মাইনাস কেন হইলো। পরে দেখি না, এটা মাইনাস না, এটা আসলে বার চিহ্ন। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি ফর্মুলা কি দাঁড়াইলো, 1/n ইন্টু সিগমা এভারেজ সিগমা স্কোয়ার। শেষ, তাহলে এটাই আমাদের পোর্টফোলিওর ফর্মুলা, লাস্ট ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আবার একটু যদি সাম আপ করি, সেটা হচ্ছে যে তিনটা অ্যাসেটের ক্ষেত্রে আমাদের পোর্টফোলিওর ফর্মুলা হচ্ছে এটা। এটাকে আমরা একটু সিম্পল করতে পারি এটা। এরপরে বলতেছে আমরা একটু চালাক ব্যক্তি হইলে আমরা এই অংশটাকে রিডিউস করে ফেলতে পারি। মানে এটা তো রিস্কের ফর্মুলা, তাই না? রিস্ক যত কমানো যায় ততই তো ভালো। তা যে ব্যক্তি চালাক সে কি করবে, এই অংশটাকে ডিলিট করে দিবে। কিভাবে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটে ইনভেস্ট করার মাধ্যমে। তাহলে এটা যদি কমে যায়, তাহলে বাকি থাকলো এই অংশটা। এই অংশটাকে আর একটু সিম্পল করছে, এই অংশটাকে সিম্পল করে বলতেছে যে রিস্কের ফর্মুলা জাস্ট এটা। শেষ, তাহলে এটা। এরপরে স্লাইডে কি আছে? আচ্ছা, এখন সবাই তো আর চালাক না, তাই না? মানে সবাই তো হইতেছে এই অংশটাকে ডিলিট করতে পারবে না, এই অংশটাকে ডিলিট করতে সবাই পারবে না, মানে কোভেরিয়েন্সটাকে ডিলিট করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা মানে রিস্কের ফর্মুলাটাকে? হ্যাঁ, করা যায়। এই যে এখানে করছি, যারা কোভেরিয়েন্স টার্মটাকে ডিলিট করতে পারবে না তাদের জন্য ফর্মুলাটাকে সিম্পলিফাই কিভাবে করা যায়। এই যে, তাহলে এই ফর্মুলাটা আমরা চিনি না, সিগমা স্কোয়ার পি। এই যে এক্স স্কোয়ার ছিল একটু আগে, মানে এই যে এটা, এটা এটা এখানে এক্স স্কোয়ার ছিল, আর এখানে কি দেখাইতেছে, 1/n স্কোয়ার। বাকি সব সেম না? এই যে এখানে কি ছিল, এক্স আই এক্স কে আর সিগমা জে কে। তাহলে এক্স আই এক্স কে কে তুলে আমরা কি বসাইতে পারি, 1/n 1/n। এই যে বসাইছো 1/n 1/n। ঠিক আছে সোহাগ, এই হ্যাঁ বুঝতে ফর্মুলাটা পারছি। জাস্ট আমাদের রিস্কের মেইন ফর্মুলা, যে এন কেই আমরা ইয়া করতে পারি। আমি একদম একদম শুরুতেই বলতে চাইছিলাম যে আমরা যে কোনো রিস্কের ফর্মুলা কিভাবে লিখতে পারি। একটা হচ্ছে এক্স ইউজ করে, আর একটা হচ্ছে এক্স কে ডিলিট করে আমরা জাস্ট 1/n বসাই দিতে পারি। তাহলে এখন ফর্মুলাটা আমি যেভাবেই লিখি না কেন, মন চা আমার যেভাবে ইচ্ছা আমি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার সিগমা স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা,
এখন এইটাকে 1/n কে কেন ইন্ট্রোডিউস করলাম? একটু সিম্পলিফাই করার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য একটাই, সিম্পলিফাই করা, ফর্মুলাটাকে একটু ছোট করে নিয়ে আসে। আচ্ছা, কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায় একটু খেয়াল করো। এই যে 1/n স্কোয়ার, এটাকে আমরা কি করলাম, এই 1/n কে বাহিরে নিয়ে আসলাম আর n কে ভিতরে রাখলাম, একটু আগে আমরা যেটা করছি। তাহলে এটা পরিচিত, এটা আমাদের শেষ, এই কাজটা আমাদের ডান। যারা চালাক না তারা তো এই অংশটাকে ডিলিট করতে পারে না, মানে কোভেরিয়েন্স টার্মটাকে ডিলিট করতে পারে না। তাদের জন্য একটু সিম্পলিফাই ওয়ে হচ্ছে এটা। এটা কিভাবে করছে, একদম নতুন একটা টার্ম নিয়ে আসছে n-1, n-1। এই n-1 দিয়ে কি করছে, এটার সাথে উপরেও গুণ দিছে, নিচেও গুণ দিছে। আমরা জানি যে কোনো কিছুর সাথে উপরে নিচে একটা সেম টার্ম গুণ দেওয়া যায়। n-1, n-1, উপরে নিচে গুণ দিছে, কাটাকাটি চলে যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটার সাথে n-1 গুণ দিছে উপরে নিচে। এই যে দুইটা n ছিল না এখানে, এই দুইটা n এর মধ্যে একটা n কে বাহিরে নিয়ে আসছে আর একটা n ভিতরে রয়ে গেছে। এই যে দুইটা n কিন্তু নিচে, এজন্য একটা n এইটার নিচে চলে আসছে আর একটা n এটার নিচে চলে আসছে। আচ্ছা, পরের কাজটা কি, এটাকে সিম্পলিফাই আর কিভাবে করা যায়? এতটুকু তো আমরা চিনি, এই অংশটা কিভাবে আসছে তো জানি, একটু আগে দেখাইছি যে 1/n, এই যে 1/n, এই লাইনটা এটা কপি করে ওইখানে নিয়ে যাইতে লিখতে হবে। একটা মিনিট, এখানে আছে, এটা নিব না, তার কারণ আছে, এখানে কাজ আছে। Ctrl Z। আচ্ছা, তাহলে আবার এখান থেকে আসি। তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটা লেখা যায়, তাই না? 1/n সিগমা স্কোয়ার বার, এটা একটু আগে আমরা দেখছি। বাকি থাকলো এই অংশটা কিভাবে আসলো, এই অংশটা কি, এই যে এখানে কি ছিল, n-1/n, আর হচ্ছে এটা। আচ্ছা, এই যে ডাবল সামের পরে যে এই অংশটা, এটাকে কি সিগমা বার জে কে লেখা যায়? আমরা জানি যে কোনো জিনিসকে n দিয়ে ভাগ দিলে সেটা অ্যাভারেজ হয়ে যায়। তাহলে এই যে সিগমা জে কে, এটা তো একটা কোভেরিয়েন্স, এটাকে আমি n × n-1 দিয়ে ভাগ দিলাম। n দিয়ে ভাগ দেওয়া যেই কথা, n × n-1 দিয়ে ভাগ দেওয়া একই কথা, কারণ n কে যদি আমি ইনফিনিট করি, অনেক বড় করি, তাহলে সেটার সাথে n-1 গুণ দিলে তো ইনফিনিটি থাকতেছে। তাহলে ইনফিনিট ভ্যালু দিয়ে ভাগ করলে মানে সেমই থাকতেছে, তাই না? n দিয়ে গুণ ভাগ করলে যে কথা, n × n-1 দিয়ে ভাগ করলে একই কথা। এখানে লজিক হচ্ছে এটা, যে তাহলে সিগমা জে কে আমরা কি করতে পারি, সিগমা জে কে এটাকে সিগমা বার জে কে লিখতে পারি। তাহলে দেখতো এটাই করছে কিনা, এই যে সিগমা বার জে কে, আর সামনের যে টার্মটা এটা হুবহু সেম রয়ে গেছে। তাইলে আলটিমেটলি আমাদের যারা চালাক না তাদের জন্য আমাদের পোর্টফোলিওর ফর্মুলা দাঁড়াচ্ছে এইটা। আচ্ছা, এটা যদি শেষ হয়, এখানে একটা বিষয় আছে, the contribution to the portfolio variance of the individual securities goes to zero as n gets by larger. এই যে আমি যদি অনেক বেশি সিকিউরিটিতে ইনভেস্ট করি, আমার এনটা কি হবে, দিন দিন বড় হবে। এন যদি বড় হয়, এই অংশটা কি জিরো হয়ে যায় কিনা সোহাগ? হ্যাঁ, ক্লোজ টু জিরো। জিরো হয়ে যায় না? সিগমা স্কোয়ারকে আমি এন দিয়ে ভাগ দিলাম, এন কে আমি অনেক বড় করলাম। এই যে এই কথাটা কিন্তু এখানে বলছে যে এন গেটস ভেরি লার্জ। আমি যদি আমার পোর্টফোলিওতে লাখ লাখ কোটি কোটি ইনভেস্টমেন্ট মানে যোগ করতে পারি, অপশন যোগ করতে পারি, তাহলে কিন্তু এই অংশটা আমার জিরো হয়ে যাবে। তার মানে কি, আমি আমার রিস্কটাকে কমাইতে পারতেছি কিভাবে, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, এবং ডাইভার্সিফিকেশনটা হইতে হবে অনেক বড় ধরনের। মানে বড় ধরনের ডাইভার্সিফিকেশনের মাধ্যমে প্রথম টার্মটাকে আমরা কি বলছিলাম, ভেরিয়েন্স টার্ম, ভেরিয়েন্স টার্মটাকে জিরো করা যায়, কোভেরিয়েন্স টার্মটাকে জিরো করা যায় না, কারণ এটা এন বড় হইলে তো এই এনও বড় হবে, এটা কাটা যাবে, সিগমা জেকে থেকেই যাবে। তার মানে কি, মানে হচ্ছে যে একটা পোর্টফোলিওর যে রিস্ক, সেই রিস্কের ভেরিয়েন্স টার্মটাকে ডিমিনিশ করা যায় বা এলিমিনেট রিডিউস করা যাবে। করা যায় ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। এই সিগমা বার মানে এটাকে রিডিউস করা যায় না, করা যায় ওই যে একটু আগে বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটে ইনভেস্ট করার মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটে যদি আমি ইনভেস্ট করতে না পারি, তাহলে এই জায়গাটা থেকেই যাবে। তার মানে আমার আলটিমেটলি আমার পোর্টফোলিওর রিস্ক দাঁড়াবে জাস্ট এই অংশটা। এটা চিত্রের মাধ্যমে দেখাইছে এইখানে, এই স্লাইডে, মানে পরের স্লাইডে আর কি। এই যে
এই কার্ভটা কি হইতেছে, নিচের দিকে নামতেছে। নিচের দিকে কেন নামছে, এই যে এই নাম্বারগুলো দেখলে খেয়াল করা যায়। যখন একটা সিকিউরিটি, তখন ভেরিয়েন্স কত, 46। যখন আস্তে আস্তে বাড়তেছে, এই যে 1000 চলে আসছে, তখন ভেরিয়েন্স 7। যখন ইনফিনিটি মানে কোটি কোটি হয়ে গেল আমার সিকিউরিটিস, তখনও কিন্তু আমার মানে রিস্ক থাকতেছে, মানে পোর্টফোলিওর ভেরিয়েন্স কিন্তু 7 থাকতেছে। তার মানে জিরো করা যাইতেছে না। কেন জিরো করা যাইতেছে না? এই 7টা আসলে কি? 7টা হইতেছে আসলে আসলে ওই যে কোভেরিয়েন্স টার্মটা। এই যে 46 থেকে 7-এ আসছি, এই যে 39 কমে গেছে, 39 ছিল আমার ভেরিয়েন্স, এই প্রথম অংশটা, এটাকে আমি জিরো বানায় ফেলছি। আর বাকি যে 7, এটাকে আর জিরো বানানো সম্ভব না। এটা হচ্ছে আসলে এই কোভেরিয়েন্স টার্মটা থেকে আসতেছে। এই হচ্ছে গেল এটা। এরপরে এখানে কি লিখছে, however the contribution of the covariance term approaches the, এটা বলে ফেলছে, আর বলা, এগুলো বলা দরকার নাই, এগুলো ডান। ঠিক আছে, এগুলো বলে ফেলছি, শেষ। এটাও শেষ হইলো। বাকি থাকলো জাস্ট এই দুইটা স্লাইড। এই দুইটা স্লাইডে কিছুই নাই, জাস্ট এক এক মিনিট লাগবে, বলে ফেলি। এখানে কি লিখছে, টু কনক্লুডিং রিমার্কস। এটা স্লাইড হুবহু স্লাইড কপি পেস্ট মারছি। বন্ড স্টক অ্যালোকেশন। আচ্ছা, আমরা যদি আমার পোর্টফোলিওতে, আমরা তো পোর্টফোলিও নিয়েই পড়তেছি, পোর্টফোলিওতে 2টা অ্যাসেট, 3টা অ্যাসেট, 4টা অ্যাসেট থাকবে বলতেছি। তো ধরে নিলাম আমার পোর্টফোলিওতে 2টা অ্যাসেট আছে, একটা বন্ড আর একটা স্টক। সাপোজ আমাদের যে স্টকটা আছে, স্টকের রিটার্ন হচ্ছে কত, 11%। আমার স্টকের সিগমা হচ্ছে 20%। আর আমার যে বন্ড আছে, বন্ডের রিটার্ন হচ্ছে 6%, বন্ডের রিস্ক আছে 8%। এবং এই দুইটার মধ্যে যে কোভেরিয়েন্স বা কোরিলেশন, সেটা হচ্ছে 0.01। ঠিক আছে, এখন আমি যদি আমার টাকা, আমার সম্পূর্ণ টাকা আমি যদি বন্ডে ইনভেস্ট করে ফেলি, আমি আমার সম্পূর্ণ টাকা যদি বন্ডে ইনভেস্ট করি, তাহলে আমার মানে আমার প্লেসটা কোন জায়গায়, আসলে আমি কোন জায়গায় আছি? আমি এই জায়গাটাতে আছি না? আমি কিন্তু এই জায়গাটাতে আছি। আমি যদি আমার সম্পূর্ণ টাকা বন্ডে ইনভেস্ট করি, তার মানে আমি কি করতেছি না, আমি পোর্টফোলিওতে অ্যাপ্রোচে যাচ্ছি না। তখন আমার রিস্ক হচ্ছে এটা, আর রিটার্ন হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে রিটার্ন। আর যদি আমি আমার সম্পূর্ণ টাকা স্টকে ইনভেস্ট করি, তাহলে আমি আছি এই জায়গাটাতে, আমি থাকবো এই জায়গাটাতে। তার মানে তখনও আমি পোর্টফোলিও অ্যাপ্রোচে যাচ্ছি না। তাহলে আমার তখন রিস্ক হবে এটা, আর রিটার্ন হবে এই যে 12। আচ্ছা, আমরা কি এটা চাচ্ছি? আমরা তো এটা চাচ্ছি না। আমরা এই কোর্সটা পড়তেছি যে আমরা এই এক্সট্রিম পয়েন্ট গুলোতে থাকবো না, এখানে থাকবো না, এখানে থাকবো না। আমরা থাকবো মাঝামাঝি কোনো একটা পর্যায়ে। ঠিক আছে, মাঝামাঝি পর্যায়ে থাকলে কি হবে, আমার পোর্টফোলিও হবে, পোর্টফোলিওতে কম রিস্কে বেশি রিটার্ন পাওয়া যাবে। এই যে দেখ, আমি এই পয়েন্টে না থেকে আমি যদি এই পয়েন্টে থাকি, আমার রিস্ক কি বাড়তেছে? এই পয়েন্টে যদি আমি থাকি, এই পয়েন্টে থাকা যেই কথা, এই পয়েন্টে থাকা তো একই কথা, কারণ এই জায়গাগুলোতে তো সেম রিস্ক, কিন্তু রিটার্ন কি এটা থেকে এটা বেশি না? তাহলে আমি কি করতেছি, আমি এই জায়গাটাতে থাকবো না। আমি যে গোল দিস জায়গাটা, এই গোল জায়গাটাতে থাকবো না, আমি এই উপরের জায়গাটাতে থাকবো। আমার তখন আমার কার্ভ হবে এই জায়গাটা, আমি এই জায়গার যে কোনো একটা জায়গায় থাকবো। এক্সট্রিমে হয়তো বা আমি যাব না, কারণ ওইখানে শুধু স্টক, অনেক বেশি রিস্ক হয়ে যায়। আমি খুব সম্ভবত এই জায়গাগুলোতে থাকবো, এই পয়েন্টগুলোতে থাকবো, শেষ, এতটুকু। আসি এটাতে, ডোমেস্টিক এবং ফরেন এলোকেশন। আমি ডোমেস্টিক সিকিউরিটিতে ইনভেস্ট করতে পারি, ফরেন সিকিউরিটিতে ইনভেস্ট করতে পারি। আমি যদি ডোমেস্টিক সিকিউরিটিতে ইনভেস্ট করি, আমার রিটার্ন হবে 11%, আমার রিস্ক আছে 20। আমি যদি ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে মানে ফরেন সিকিউরিটিতে ইনভেস্ট করি, তখন আমার রিটার্নটা একটু কম, আমার রিস্কটাও কম আছে। এগেইন, তাহলে এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, এটা হচ্ছে আর একটা এক্সট্রিম পয়েন্ট। এখানে আমি আমার সব টাকা ইন্টারন্যাশনাল স্টকে ইনভেস্ট করতেছি, এখানে আমি আমার সব টাকা ডোমেস্টিক যে সিকিউরিটি মানে ইউএস স্টক, মানে ইউএস মানে তো আমাদের দেশ, এখন আমরা ইউএস কনটেক্সটে পড়তেছি। তাহলে ইউএস যদি আমাদের দেশ হয়, তাহলে পুরো টাকাটা আমি ইউএস স্টকে ইনভেস্ট করতেছি। ইউএস স্টকে ইনভেস্ট করলে আমার রিস্ক হচ্ছে এটা, রিটার্ন হচ্ছে 12। আমি যদি ইন্টারন্যাশনাল স্টকে ইনভেস্ট করি, তখন আমার রিটার্নটা একটু কম, আমার রিস্কটাও একটু কম। আমার কোন জায়গায় থাকা উচিত? আমার থাকা উচিত হচ্ছে এফিশিয়েন্ট কার্ভ আমার জন্য কোনটা, এই অংশটা, এই অংশটা। কারণ এখানে যদি আমি থাকি, এখানে থাকলে আমার যত রিস্ক,
আমি এইখানে তো চলে যেতে পারি, সেম রিস্ক, রিটার্নটা একটু বেশি পাচ্ছি, আমি এখানে থাকবো না, আমি এখানে চলে যাব। এখানে থাকা যে কথা, এর থেকে ভালো এই জায়গাটাতে থাকা, কারণ রিস্ক সেম কিন্তু রিটার্ন বেশি। এইভাবে এই নিচের যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু ইনএফিশিয়েন্ট হয়ে যায়। তাহলে নিচের কার্ভটাকে বলে ইনএফিশিয়েন্ট, উপরের কার্ভটাকে বলে এফিশিয়েন্ট। ঠিক আছে, তো শেষ, আজকে ছুটি, আর কিছু নাই। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না দোস্ত, সবগুলা বুঝতে পারছি।